চলছে ভারতে আয়োজিত তৃতীয় ভয়েস অব দ্য গ্লোবাল সাউথ সামিট। ভার্চুয়ালি যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের দপ্তর পুনর্বণ্টন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরিয়ে পাট ও বস্ত্রের দায়িত্বে এম শাখাওয়াত। এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থী নিহতের ঘটনায় সাভারে 119 জনের বিরুদ্ধে মামলা। সাবেক পানি সম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেন আটক। স্বাগত এশিয়া নিউজে, আপনাদের সঙ্গে আছি আমি মিতা মৌসুমী। শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে চলে যাব বিস্তারিত সংবাদে। ভারতের নয়াদিল্লিতে আয়োজন করা তৃতীয় ভয়েস অব দ্য গ্লোবাল সাউথ সামিটে ভার্চুয়ালি যোগ দিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ঢাকা থেকে ভার্চুয়ালি যোগ দেন অন্তর্বর্তী সরকার প্রধান। এর আগে এই সামিটে যোগ দেওয়ার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমন্ত্রণ জানান মোদি। শুক্রবার দুই দেশের নেতার মধ্যে এক ফোন আলাপে এই আমন্ত্রণ জানান তিনি। তখনই আমন্ত্রণে সাড়া দিয়ে ঢাকা থেকে ভার্চুয়ালি সম্মেলনে যোগ দেওয়ার বিষয়ে রাজি হন প্রধান উপদেষ্টা। ফোন আলাপে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানান মোদি। অন্তর্বর্তী সরকারকে শুভকামনা জানিয়ে ঘনিষ্ঠ বন্ধু হিসেবে বাংলাদেশের জনগণের স্বার্থে কাজ করার কথা ব্যক্ত করেন ভারতের প্রধানমন্ত্রী। অন্তর্বর্তীকালীন সরকারের নতুন উপদেষ্টাদের দায়িত্ব দেওয়া সহ পুরনোদের দায়িত্ব পুনর্বণ্টন করা হয়েছে। গতরাতে মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এসব তথ্য জানা গেছে। অর্থনীতিবিদ ওয়াহিদউদ্দিন মাহমুদকে পরিকল্পনা এবং শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা করা হয়েছে। সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদারকে সংযুক্ত করা হয়েছে প্রধান উপদেষ্টা কার্যালয়ে। সাবেক সচিব মোহাম্মদ ফাউজুল কবির খানকে বিদ্যুৎ এবং খনিজ সম্পদ, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী দায়িত্ব পেয়েছেন স্বরাষ্ট্র এবং কৃষি মন্ত্রণালয়ের। অন্যদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে সরিয়ে ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম শাখাওয়াত হোসেনকে দেওয়া হয়েছে বস্ত্র এবং পাট মন্ত্রণালয়ের দায়িত্ব। এছাড়া নাহিদ ইসলামকে তথ্য প্রযুক্তির পাশাপাশি তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। আসিফ মাহমুদকে যুব এবং ক্রীড়া মন্ত্রণালয়ের পাশাপাশি দেওয়া হয়েছে শ্রম এবং কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব। সালাউদ্দিন আহমেদকে অর্থ এবং বাণিজ্য মন্ত্রণালয়, আসিফ নজরুলকে আইন মন্ত্রণালয়ের পাশাপাশি প্রবাসী কল্যাণ এবং সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়, ফারুকী আজমকে মুক্তিযুদ্ধ এবং ত্রাণ মন্ত্রণালয়, আদিলুর রহমান খানকে শিল্প মন্ত্রণালয়ের পাশাপাশি গৃহায়ন এবং গণপূর্ত মন্ত্রণালয়, রিজওয়ানা হাসানকে বন এবং পরিবেশের পাশাপাশি পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আস-সাবুর নামে এক স্কুল ছাত্র নিহত হওয়ার ঘটনায় আশুলিয়া থানায় ঢাকা 19 আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ সাইফুল ইসলাম এবং তৌহিদ জং মুরাদ সহ আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের 119 জনের নামে মামলা করা হয়েছে। শুক্রবার রাত 11:30টার দিকে মামলাটি দায়ের করেন নিহত আস-সাবুরের চাচাতো ভাই শাহিদ হাসান মিঠু। মামলার এজাহারের সূত্রে জানা যায়, গত 5 অগস্ট আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনের সন্ত্রাসীরা তাকে পিটিয়ে এবং গুলি করে হত্যা করে। মামলার আসামিরা হলেন ঢাকা 19 আসনের সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম, আওয়ামী লীগের আরেক সাবেক সংসদ সদস্য তালুকদার মোহাম্মদ তৌহিদ জং মুরাদ, আশুলিয়া থানা আওয়ামী লীগের সভাপতি ফারুক হাসান তুহিন সহ 119 জনের বিরুদ্ধে এই মামলা দায়ের করা হয়। সাবেক পানি সম্পদ মন্ত্রী ও ঠাকুরগাঁও 1 আসনের সাবেক সংসদ সদস্য রমেশ চন্দ্র সেনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। গোপন সূত্রে খবর পেয়ে সদর উপজেলার রুহিয়ার কশালগাঁওয়ের নিজ গ্রাম থেকে শুক্রবার রাত 10:30টায় তাকে ঢাকা থেকে আসা একটি বিশেষ দল আটক করে। বিষয়টি নিশ্চিত করেছেন তার স্ত্রী বনলতা দেবী। সাবেক খাদ্য এবং পানি সম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেন বিভিন্ন সময়ে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, উপদেষ্টা মণ্ডলীর সদস্য সহ সর্বশেষ কেন্দ্রীয় নির্বাচনী বোর্ডের সদস্য ছিলেন। আগামীকাল থেকে খুলছে দেশের সকল বিশ্ববিদ্যালয়ে, চলবে নিয়মিত ক্লাস কার্যক্রম। দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ফিরিয়ে আনার বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের দেয়া জরুরি নোটিশের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়। গত 17 জুলাই কোটা আন্দোলনের মাঝে ইউজিসির নির্দেশনা মোতাবেক অনির্দিষ্টকালের জন্য ক্লাস কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।
শিক্ষা মন্ত্রণালয়ের অধীন শিক্ষা প্রতিষ্ঠানগুলো আগামীকাল থেকে খুলে দিয়ে শিক্ষা কার্যক্রম শুরু করার বিষয়ে নতুন করে নির্দেশ দিয়েছে মন্ত্রণালয়। গতকাল জারি করা এই নির্দেশনায় বলা হয়, শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দিয়ে শিক্ষা কার্যক্রম শুরু করার জন্য অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নির্দেশ দিয়েছেন। এর আগে গত বুধবার এক আদেশে পুরো দমে প্রাথমিক বিদ্যালয়গুলো খুলে শ্রেণী কার্যক্রম চালুর নির্দেশ দিয়েছে প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয়। দর্শক, এ বিষয়ে আরও খবর জানাতে আমাদের সাথে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী জহুরুল ইসলাম খান লিটন। লিটন, বিশ্ববিদ্যালয়ের ক্লাস শুরুর প্রস্তুতি কেমন দেখছেন? ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একেবারে কেন্দ্রীয় যে শহীদ মিনার রয়েছে সেই শহীদ মিনারের সামনে। শুনশান নীরবতা পালন করছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। যদিও এরই মাঝে ছাত্রছাত্রীরা এসে, আপনি জানেন যে গত 11 তারিখ থেকে তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় খুলে দিয়েছে, যদিও পরীক্ষা নিরীক্ষা এবং অন্যান্য কার্যক্রম বন্ধ রয়েছে, সেগুলো শুরু হবে অচিরেই। আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এসে কিন্তু ছাত্রছাত্রী যারা এখনও ক্যাম্পাসে আসেনি তাদেরও অনেকেই আমরা ক্যাম্পাসে এরই মধ্যে আসতে দেখেছি, তারা এসে ক্যাম্পাসে অবস্থান নিয়েছে। তা আমরা এই একটু কথা বলতে চাচ্ছি এখানে যে পরিবেশ ও বিজ্ঞান বিভাগের যিনি সভাপতি রয়েছে তার সাথে কথা বলতে। স্যার, যে দীর্ঘ যে একটি আন্দোলন সংগ্রাম গেল এবং চড়াই একটি উত্তরের মাধ্যমে যে আজকে আপনাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় খুলে দিচ্ছে, এবং শুধু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় না, বাংলাদেশের সমস্ত বিশ্ববিদ্যালয় খুলেছে, এই ব্যাপারে একটু আপনার সাথে কথা বলতে চাচ্ছি। ধন্যবাদ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় 11 তারিখ থেকে খোলা। আপনারা জানেন যে ছাত্র নেতৃবৃন্দের, ছাত্রদের নেতৃত্বে যে ছাত্র জনতার যে অভ্যুত্থান হয়েছে, সেই অভ্যুত্থানের ফলে দেশে একটা স্বাধীনতা আমেজ এসেছে। সঙ্গত কারণে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় 11 তারিখ থেকে খোলা হলেও বিভাগে বিভাগে শিক্ষকরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছে, যতক্ষণ পর্যন্ত ছাত্রছাত্রীরা সবাই না আসবে এবং সবাই একটা অবস্থায় না আসবে, শিক্ষার পরিবেশ যতক্ষণ পর্যন্ত নিশ্চিত না হবে ততক্ষণ পর্যন্ত ক্লাস পরীক্ষা আসলে অনুষ্ঠিত হয়নি। আশা করা যাচ্ছে আগামীকাল থেকে শিক্ষার পরিবেশটা কিছুটা অনুকূলে আসার সাপেক্ষে বিভিন্ন বিভাগে বিভাগে ক্লাস পরীক্ষা শুরু হয়ে যাবে। আপনারা জানেন যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বলতে এখন কিছু নাই। আমাদের উপাচার্য থেকে শুরু করে অন্যান্যরা পদত্যাগ করার ফলে একটা প্রশাসনিক সিদ্ধান্ত, মানে প্রশাসনিক একটা গ্যাপ চলছে, যে শূন্যতা চলছে, সেটি পূরণ করার সাপেক্ষে আগামীতে আরও গতিশীল হবে আমাদের শিক্ষা কার্যক্রম। কিন্তু আমাদের ছাত্রছাত্রীরা যারা এখানে সমন্বয়ক এবং সাধারণ ছাত্রছাত্রীরা, তারা কিন্তু বসে নেই। তারা যে আন্দোলনটি হলো, সেই আন্দোলনে অনেকে নিহত হয়েছেন, অনেকে আহত হয়েছেন, অনেকে অনেক ধরনের সমস্যা হয়েছে। সেই সমস্যাগুলো নিয়ে কিন্তু তারা নিরন্তরভাবে কাজ করছেন, বাসায় বাসায় অথবা রাস্তায়। সঙ্গত কারণে আমি মনে করি অ্যাকচুয়ালি ক্লাস পরীক্ষা আরও ভালোভাবে শুরু হতে আরেকটু সময় লাগবে বলে আমার মনে হয়, যদিও আগামীকাল থেকে ক্লাস পরীক্ষা শুরু হচ্ছে। আমরা একজন আন্দোলনকারীর সাথে কথা বলছি। আমরা দেখেছি দীর্ঘ আন্দোলনে আপনাকে মাঠের একদম সক্রিয় ভূমিকা রাখতে এবং সামনে দেখেছি। তো এখন আপনাদের যে এই যে বিশ্ববিদ্যালয়ের সমস্ত কার্যক্রম শুরু হতে যাচ্ছে, তো সেই হিসাবে এবং আপনাদের লেখাপড়া কোনো রকম যে একটু বলেও পিছিয়ে বলছে, সেটা কীভাবে ওভারকাম করতে যাচ্ছেন আপনারা আন্দোলনকারী? আপনারা জানেন, কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে 17ই জুলাই স্বৈরাচার শেখ হাসিনা আমাদের আন্দোলনকে স্থগিত করার লক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করার নির্দেশ দিয়েছিলেন। তার ফলে প্রায় 1 মাস শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল। আপনারা জানেন, তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা তিনি নির্দেশ দিয়েছেন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষা কার্যক্রম পরিচালনা করার জন্য। সেই লক্ষ্যেই 18ই আগস্ট রবিবার থেকে সব কিছু শুরু হতে যাচ্ছে। আমরা মনে করি, একজন শিক্ষার্থী হিসেবে বলতে চাই যে আসলে দীর্ঘদিন আমরা আসলে ক্লাস করার সুযোগ না পেয়ে, পরীক্ষা দেওয়ার সুযোগ না পেয়ে আমরা অনেক বঞ্চিত হয়ে গেছি, আমরা অনেক পিছিয়ে গিয়েছি। আপনারা জানেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম একদম স্থবির হয়ে গিয়েছিল, যেহেতু উপাচার্য মহোদয় তিনি এখন নেই, এবং একটা আমাদের যে প্রশাসনটা ছিল, সেই প্রশাসনটা কিন্তু আসলে ছাত্রদের পক্ষে কাজ করেনি। প্রশাসনটি ছাত্রদের পক্ষে না কাজ করার ফলে আমরা দেখলাম যে শিক্ষা ব্যবস্থায় জাহাঙ্গীরনগরে কিন্তু কাঠামো অনেক দুর্বল হয়ে গিয়েছে। আমরা এখন যারা রয়েছেন, দায়িত্বে রয়েছেন, বিভিন্ন ডিপার্টমেন্টের শিক্ষক যারা রয়েছেন, চেয়ারম্যান যারা রয়েছেন, ডিন রয়েছেন, তাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে যেন আমরা যারা ছাত্ররা রয়েছে, যারা আগামী দিনে বাংলাদেশ গড়ে তুলব, তারা যেন তাদের স্বাভাবিক কার্যক্রমটা করতে পারে, সেটা তারা দেখবেন। আপনারা জানেন, শেখ হাসিনা সরকার তিনি তো চলেই গিয়েছেন, কিন্তু বাংলাদেশকে তিনি একটা ট্রমাটাইজ জাতিতে পরিণত করেছেন। আমরা হয়তোবা মানসিকভাবে কিছুটা ভেঙে পড়েছি, আমরা এখন মানসিকভাবে একটু শক্তিশালী হয়ে আমরা ক্লাসে ফিরতে চাচ্ছি। ধন্যবাদ। ধন্যবাদ। এই ছিল আমার কাছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আজকের মতো সর্বশেষ তথ্য। জহুরুল ইসলাম লিটন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী জহুরুল ইসলাম খান লিটন।
বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া লঘুচাপের ফলে চট্টগ্রাম, কক্সবাজার, পায়রা এবং মোংলা বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অফিস থেকে বলা হয়েছে, দেশের বিভিন্ন স্থানে আগামী কয়েকদিন দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। সাগরে অবস্থানরত নৌযানগুলোকে উপকূলের কাছাকাছি সাবধানে চলাচল করতে বলা হয়েছে। একই সঙ্গে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সাগরে যেতে নিষেধ করা হয়েছে। হিন্দু মুসলিম সকলকে একই সাথে দেশ গড়ার আহ্বান জানিয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক সাইফুল আলম নীরব। সকালে হাতিরঝিল থানার মিরবাগে সাধারণ মানুষের সাথে মতবিনিময় সভায় কথা বলেন তিনি। এ সময় বিএনপি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান সাইফুল ইসলাম নীরব। দলের কারো বিরুদ্ধে কেউ লুটপাট এবং দখলবাজির অভিযোগ উঠলে বহিষ্কারের হুঁশিয়ারিও দেন তিনি। অনুষ্ঠানে হাতিরঝিল থানার বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আমরা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সবাই আমরা ভাই ভাই, আমরা কাঁধে কাঁধ রেখে আমরা সহাবস্থান করব, আমরা কাঁধে কাঁধ রেখে এই দেশকে গড়ব। এটা হলো আমাদের নেতা তারেক রহমানের নির্দেশ। এবার বাংলা। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার সৈকতের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে এখানে ছুটে আসছেন দেশি বিদেশি পর্যটকরা। কিন্তু সেই সৈকতে প্রতিদিন ভেসে আসছে নানা প্রকার বর্জ্য। সৈকতের কলাতলি পয়েন্ট থেকে শুরু করে নাজিরার চেক পয়েন্ট পর্যন্ত পুরো সৈকত জুড়ে নানা আবর্জনার স্তূপ। এখানে কাঠ, বাঁশ, গাছের গুঁড়ি, প্লাস্টিক সহ নানা প্রকার বর্জ্য রয়েছে। কচ্ছপ সহ ছোট কিছু প্রাণী ভেসে আসার কথাও জানিয়েছে স্থানীয়রা। তারা বলেন, সৈকতে বিচ পরিষ্কারে নিয়োজিত কর্মীরাও তা পরিষ্কার করছেন না। এতে ময়লার স্তূপ এবং দুর্গন্ধের কারণে সৈকতে আসা পর্যটকদের নানা রকম ভোগান্তি পোহাতে হচ্ছে। তবে সৈকত পরিষ্কারের কাজ শুরু হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। যখন ইয়েটা হলো, আন্দোলনটি হলো, তো ওই সময়টাতে কিছুটা ইয়া হয়ে গিয়েছিল, পরিচ্ছন্নতা কর্মীরা আসলে কাজ করতে পারেনি। সেই সময় কিছুটা ময়লা হয়ে। কিশোরগঞ্জে ঐতিহাসিক পাগলা মসজিদের 9টি দান বাক্স থেকে এবার 28 বস্তা টাকা পাওয়া গেছে। সাধারণত 3 মাস পর এই মসজিদের দান বাক্স খোলা হলেও এবার 3 মাস 26 দিন পর আজ সকালে এই দান বাক্স খোলা হয় বলে জানিয়েছেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক এবং পাগলা মসজিদ কমিটির সভাপতি মোহাম্মদ আবুল কালাম আজাদ। সেই সঙ্গে মিলেছে বৈদেশিক মুদ্রা এবং সোনার গহনাও। পরে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাজী মহুয়া মুমতাজ সহ 6 জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে 70 জন ব্যাংক কর্মকর্তা, কর্মচারী, পাগলা মসজিদ এবং মাদ্রাসার 257 জন শিক্ষক এবং ছাত্র টাকা গণনা শুরু করেন। ভৌগোলিক অবস্থানগত দিক দিয়ে বছরের সবটা সময় ইউরোপের দেশগুলোর সাক্ষী হয় কনকনে শীতের। প্রতি বছরই যেন ভাঙে সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড। কিন্তু এবারে চিত্রটা অনেকটাই ভিন্ন। তীব্র দাবদাহ উষ্ণাগত ইউরোপের দেশগুলো মানুষের জীবন। তানভীর হাবিদের রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন অনুকৃতি আদিত্য। ইউরোপের দেশগুলোতে মে মাসের শেষ সপ্তাহে গ্রীষ্মের খরতা শুরু হয়, যার প্রভাব থাকে জুন জুলাই পর্যন্ত। কিন্তু এবার একেবারে ভিন্ন চিত্র ইউরোপের দেশগুলোতে। আগস্ট মাসেও তাপদাহ কমছে না এখানে। সাধারণত শীতপ্রধান ইউরোপে হঠাৎ গরমের তীব্রতায় নাজেহাল এখানকার মানুষের জীবন। পরিবেশের ভারসাম্যের তারতম্যে এমন পরিস্থিতি বলে মনে করছেন তারা। আমাদের এখানে বরাবর সবসময় শীত, কিন্তু এই বছর আমাদের ইউরোপের আবহাওয়া পরিবর্তন, অনেক গরম, যা সহ্য করার মতো না। হয়তো বা গ্লোবাল ওয়ার্মের কারণে, ক্লাইমেট চেঞ্জের কারণে আপনার টোটাল ওয়ার্ল্ডের এই আপনার ওয়েদারগুলো চেঞ্জ হতেছে। ব্যাক টু ইয়ার্স আপনার তাপমাত্রা অনেক বেশি বৃদ্ধি পেয়েছে, যেটা ইউরোপিয়ানদের জন্য আসলে একটু সাফার করাটা কঠিন। তীব্র গরমের প্রভাবে ফিনল্যান্ড, অস্ট্রেলিয়া ও ইটালিতে বাড়ছে গরমজনিত নানান রোগ। অনুকৃতি আদিত্য, এশিয়ান টেলিভিশন। শেষ করে এশিয়ান নিউজ, আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার।
চলছে ভারতে আয়োজিত তৃতীয় ভয়েস অব দ্য গ্লোবাল সাউথ সামিট। ভার্চুয়ালি যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকারি উপদেষ্টাদের দপ্তর পুনর্বণ্টন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরিয়ে পাট ও বস্ত্রের দায়িত্বে এম শাখাওয়াত। এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থী নিহতের ঘটনায় সাভারে 119 জনের বিরুদ্ধে মামলা। সাবেক পানি সম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেন আটক। এছাড়া আমাদের এখনকার আয়োজন, আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই।